একটি দেশের সরকার বা পুলিশ সাধারণত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করে, কিন্তু রাশিয়ার গল্পটা একটু ভিন্ন। সেখানে অপরাধ জগতের এক বিশাল নেটওয়ার্ক রয়েছে, যাদের আমরা মাফিয়া বা গ্যাংস্টার বলি। রাশিয়াতে এই অপরাধীদের ক্ষমতা একসময় এতটাই বেশি ছিল যে তারা পুরো দেশটাকে নিজেদের পকেটে পুরে নিতে চেয়েছিল। কিন্তু 20 শতকের ঠিক শেষ প্রান্তে এসে রাশিয়ার শাসনভার এমন একজনের হাতে পড়ে, যিনি এই মাফিয়াদের দমনের এক অভিনব কৌশল বের করেন। তিনি হলেন ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার মাফিয়াদের নিয়ন্ত্রণ করেন, তাদের সাথে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। এটি কোনো সাধারণ সম্পর্ক নয়, বরং একটি গভীর চুক্তি যেখানে রাষ্ট্র এবং অপরাধী জগৎ এক হয়ে গেছে। পুতিন এই মাফিয়া নেতাদের দমন বা নির্মূল করেননি, বরং তাদেরকে নিজের শক্তির অংশ বানিয়ে নিয়েছে এবং তার ইশারায় চলতে বাধ্য করে। রাজনীতিবিদ, গোয়েন্দা কর্মকর্তা, ব্যবসায়ী এবং অপরাধী সবাই মিলে একটি বিশাল জাল তৈরি করেছে, যার কেন্দ্রে রয়েছে পুতিন নিজেই। জ্ঞানলোকের এই পর্বে আলোচনা করা হবে পুতিন কিভাবে রাশিয়ার মাফিয়াদের নিয়ন্ত্রণ করে ক্ষমতায় টিকে আছে। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। 90 দশকের শুরুতে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তখন রাশিয়ায় এক ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। সরকারি কলকারখানা, খনি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানির দামে বিক্রি হতে শুরু করে। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু চতুর ও প্রভাবশালী মানুষ অন্যায় পথে বিপুল সম্পদের মালিক হয়ে যান, যাদেরকে অলিগার্ক বলা হয়। একই সাথে রাস্তায় রাস্তায় মাথাচাড়া দিয়ে ওঠে মাফিয়া দলগুলো। তারা ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করত, নিজেদের মধ্যে খুনোখুনি করত এবং এক পর্যায়ে সরকারের বড় বড় কর্মকর্তাদেরও নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ। ঠিক এই চরম অরাজকতার মধ্যে 2000 সালে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় আসেন। পুতিন সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা হওয়ার কারণে খুব ভালো করেই জানতেন যে অস্ত্রের জোরে মাফিয়াদের দমানো পুরোপুরি সম্ভব নয়, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের নিয়ন্ত্রণ করতে হলে বুদ্ধির খেলা খেলতে হবে। ক্ষমতায় এসেই পুতিন মাফিয়া এবং অপরাধ জগতের ধনকুবেরদের সাথে একটি জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি একটি অলিখিত কিন্তু অত্যন্ত কঠোর নিয়ম তৈরি করে দেন। নিয়মটি ছিল অত্যন্ত সহজ। অপরাধীরা তাদের ব্যবসা ও টাকা পয়সা নিজেদের কাছেই রাখতে পারবে, কিন্তু তারা কোনোভাবেই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। তারা সরকারের কোনো কাজে বাধা দিতে পারবে না এবং দেশের বড় বড় সিদ্ধান্তের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করবে না। যারা পুতিনের এই নতুন নিয়ম মেনে নিয়েছিল, তারা রাশিয়ায় টিকে থাকার এবং আরও ধনী হওয়ার সুযোগ পায়। আর যারা ভেবেছিল তারা পুতিনের চেয়েও শক্তিশালী, তাদের কপালে নেমে আসে চরম বিপর্যয়। অনেককে কারাগারে যেতে হয়, আবার অনেকে দেশ ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। পুতিন মাফিয়াদের নিয়ন্ত্রণ করার জন্য রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা এবং আধুনিক গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজান। তিনি এমন এক পরিস্থিতি তৈরি করেন যেখানে প্রতিটি মাফিয়া দল ভালো করে জানত যে সরকার তাদের সমস্ত হারির খবর রাখে। মাফিয়ারা কে কোথায় কত টাকা লুকাচ্ছে, কার সাথে যোগাযোগ করছে, সব তথ্যই সরকারের টেবিলে জমা থাকত। পুতিন এই তথ্যগুলোকে এক ধরনের হাতিয়ার হিসাবেই ব্যবহার করেন। অপরাধীরা যদি কখনও পুতিনের কোনো আদেশের অবাধ্য হতে চাইত, তখনই সরকার তাদের পুরনো সব অপরাধের ফাইল খুলে বসত। এই ভয়ের কারণেই মাফিয়ারা কখনো পুতিনের মুখোমুখি দাঁড়ানোর সাহস করেননি। তারা বুঝতে পেরেছিলেন যে রাশিয়ার ডন কেবল একজনই, আর তিনি হলেন ভ্লাদিমির পুতিন। পুতিনের নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কৌশল হলো তিনি মাফিয়াদের শুধু চুপ করিয়েই রাখেননি, বরং তাদের বিভিন্ন সময়ে রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহার করেছেন। যখন দেশের ভেতরে বা বাইরে এমন কোনো কাজ করার দরকার পড়ে যা সরাসরি রাশিয়ার সেনাবাহিনী বা পুলিশ করতে পারে না, তখন সেখানে মাফিয়াদের কাজে লাগানো হয়। মাফিয়াদের নিজস্ব গোপন নেটওয়ার্ক এবং সাইবার অপরাধীদের দল রয়েছে। বিদেশের মাটিতে সাইবার আক্রমণ চালানো, তথ্য চুরি করা বা সরকারের বিরোধীদের ওপর নজরদারি রাখার মতন গোপন কাজগুলো মাফিয়াদের দিয়েই করানো হয়। এর ফলে মাফিয়ারা নিজেদের সুরক্ষিত মনে করে এবং সরকারও আন্তর্জাতিক মহলে সরাসরি দায় এড়াতে পারে। এটি যেন পুতিনের পক্ষ থেকে এক ধরনের বার্তা, তুমি আমার কাজ করে দেবে, আমি তোমার ছোটোখাটো অপরাধ দেখেও না দেখার ভান করব।
মাফিয়াদের টিকে থাকার প্রধান শক্তি হলো টাকা। পুতিন খুব ভালো করে জানতেন যে মাফিয়াদের টাকার উৎস যদি বন্ধ বা নিয়ন্ত্রণ করা যায় তবে তাদের ডানা ছেঁটে ফেলা সম্ভব। রাশিয়ার খনিজ তেল, গ্যাস এবং বড় বড় নির্মাণ শিল্পের একটি বিশাল অংশ পরোক্ষভাবে এই অপরাধ জগতের নিয়ন্ত্রণে ছিল। পুতিন এই সমস্ত খাতকে সরকারি নজরদারিতে নিয়ে আসেন। মাফিয়া বা অলিগার্করা তাদের ব্যবসা থেকে যে বিপুল পরিমাণ টাকা আয় করে তার একটি নির্দিষ্ট অংশ সরকারি তহবিল বা পুতিনের বিশ্বস্ত মানুষের কাছে চলে যায়। যদি কোনো মাফিয়া দল এই টাকার ভাগ দিতে অস্বীকার করে বা সম্পদ লুকিয়ে রাখার চেষ্টা করে তবে তাদের ব্যবসা রাতারাতি বন্ধ করে দেওয়া হয়। এই অর্থনৈতিক শিকল মাফিয়াদের পুতিনের অনুগত করে রেখেছে। রাশিয়ার আইন ব্যবস্থাকে পুতিন এমনভাবে ব্যবহার করেন যা মাফিয়াদের জন্য একটি ফাঁদের মতন কাজ করে। দেশটির আদালত এবং পুলিশ প্রশাসন পুতিনের নির্দেশের বাইরে সাধারণত কোনো পদক্ষেপ নেয় না। মাফিয়ারা যতদিন পুতিনের অনুগত থাকে ততদিন তাদের সাধারণ অপরাধগুলো আইনের চোখে ধরা পড়ে না। কিন্তু কোনো গ্যাংস্টার বা মাফিয়া নেতা যদি সামান্যতম বিদ্রোহের আভাস দেয় তবে আইন তার উপর কঠোরভাবে চড়াও হয়। কর ফাঁকি দেওয়া, অবৈধ সম্পদ অর্জন বা চুরির অপরাধে তাদের এমন সাজা দেওয়া হয় যা দেখে অন্য মাফিয়ারাও সতর্ক হয়ে যায়। আইনকে এভাবে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে পুতিন অপরাধ জগতের সব ক্ষমতার চাবিকাঠি নিজের হাতেই ধরে রেখেছে। আজকের দিনে রাশিয়ার মাফিয়ারা স্বাধীন কোনো শক্তি নয়। 90-এর দশকে রাস্তায় রাস্তায় যে মাফিয়াদের রাজত্ব দেখা যেত আজ তা পুরোপুরি বিলীন হয়ে গেছে। বর্তমানে তারা সরকারের একটি অদৃশ্য অঙ্গ হিসাবেই কাজ করে। সাধারণ মানুষ এখন রাস্তায় বের হয়ে আগের মতন মাফিয়াদের ভয়ে তটস্থ থাকে না, কারণ অপরাধীরা এখন আর প্রকাশ্যে রাজপথে হম্বিতম্বি করার সাহস পায় না। পুতিন রাশিয়ার মাফিয়া ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে এসেছে, যেখানে পুতিন নিজেই সর্বোচ্চ বিচারক। তিনি অপরাধীদের শেষ করে দেননি, কারণ তিনি জানতেন অপরাধের জগৎ কখনো সম্পূর্ণ শূন্য করা যায় না। তার চেয়ে বরং তাদের নিজের নিয়ন্ত্রণে রেখে দেশের কাজে ব্যবহার করাই বেশি লাভজনক। আর এই কৌশলের কারণেই বছরের পর বছর ধরে রাশিয়ার মাফিয়া জগৎ ভ্লাদিমির পুতিনের হাতের পুতুল হয়ে রয়েছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।